नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবযোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 225। স্বামী আত্মানন্দ। জন্ম সাল অজানা। স্থূলদেহ ত্যাগ 1923। জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম কোনটায় কে অনার্স নিবি বল। আচার্য স্বামী বিবেকানন্দ একদা তাহার শিষ্যদের নিকট এইরূপ একটি প্রশ্ন তুলিয়াছিলেন। সমীপাগত তরুণদের মধ্যে তাহাতে বেশ সাড়া পড়িয়া গেল। কেহ বলিলেন, আমি চাই জ্ঞান। কেহ বলিলেন, আমার ইচ্ছা জ্ঞান ও ভক্তি, অর্থাৎ ডবল অনার্স। আবার কেহ বা উৎসাহ ভরে চাহিলেন ট্রিপল অনার্স, জ্ঞানে, কর্মে, ভক্তিতে। স্বামীজিকে ঘিরিয়া সেদিন বৈরাগ্যবান যুবকের দল আনন্দে উৎসাহে মাতিয়া উঠিয়াছিলেন। প্রসন্ন গুরুর সম্মুখে শিষ্যেরা সকলেই সপ্রতিভ। শুধু একজন নীরবে সকলের পশ্চাতে বসিয়াছিলেন। যুবকটি স্বভাবতই স্বল্পভাষী। তাহার হইয়া অন্য আরেকজন কিছু বলিতে যাইবেন, এমন সময়ে স্বয়ং স্বামীজি জবাব দিয়াছিলেন, ওর মধ্যে জ্ঞান, যোগ, ভক্তি, কর্ম সব ভাবই আছে, ও সবেতেই আছে। ঘটনোক্ত সেই যুবকটির উত্তরজীবন পর্যালোচনা করিলে দ্রষ্টা আচার্যের সেদিনের বাক্য যে অক্ষরে অক্ষরে সত্য, তাহা বুঝিতে বিলম্ব হয় না। যুগপ্রবর্তক স্বামীজির সমন্বিত যোগের আদর্শ তাহার উক্ত শিষ্যের জীবনে যেন যথার্থই মূর্তি পরিগ্রহ করিয়াছিল। শান্ত প্রকৃতি, স্বল্পভাষী এই যুবকই পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের বরেণ্য সন্ন্যাসী স্বামী আত্মানন্দ, যাহার সম্পর্কে স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাহার জনৈক শিষ্যকে একবার বলিয়াছিলেন, আত্মানন্দের মতো মহাপুরুষের সেবা ও সঙ্গ লাভ করা মহা সৌভাগ্য। ত্যাগ, তিতিক্ষা ও বৈরাগ্যের জ্বলন্ত উদাহরণস্বরূপ এই আদর্শ সন্ন্যাসীর জীবন অনুধ্যানের তা একটি বিশেষ মূল্য রহিয়াছে। স্বামী আত্মানন্দ যে বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহাদের আদি নিবাস ছিল বিহার প্রদেশের পূর্ণিয়া জেলায়। তাহার পিতামহ যুগলকিশোর শুকুল কোনো কর্ম উপলক্ষে উত্তরবঙ্গের মালদহ জেলায় আসিয়া বসবাস শুরু করেন। বিহার ও উত্তরপ্রদেশের ব্রাহ্মণদের মধ্যে শুক্ল পদবী শোনা যায়। মনে হয় শুকুল এই শুক্ল শব্দেরই অপভ্রংশ। যুগলকিশোরের দুই পুত্র গুরুপ্রসাদ ও দুর্গাপ্রসাদ। দুর্গাপ্রসাদের জ্যেষ্ঠ তনয় গোবিন্দপ্রসাদই উত্তরকালে স্বামী আত্মানন্দ নামে খ্যাত হইয়াছেন। মালদহ জেলার দেবীপুর গ্রামে দুর্গাপ্রসাদ স্থায়ী বসতবাটি নির্মাণ করেন এবং সেখানেই গোবিন্দপ্রসাদের জন্ম হয়। তাহার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। তিনি নিজেও এ বিষয়ে কাহাকেও কখনো কিছু বলেন নাই। সন্ন্যাসী সুলভ উদাসীন মনোভাব ছিল তাহার সহজাত প্রকৃতি। তাহার নিজের সম্পর্কে তাই কেহ কিছু তাহাকে জিজ্ঞাসা করিতে সাহসী হন নাই। তবে তাহার সহপাঠী
বাল্যবন্ধুদের বয়ঃক্রম ধরিয়া তাহারও বয়সের মোটামুটি একটা অনুমান করিয়া লওয়া যাইতে পারে। স্বামীজীর বিশিষ্ট কয়েকজন সন্ন্যাসী শিষ্য শুদ্ধানন্দ, বিরজানন্দ, বিমলানন্দ, প্রকাশানন্দ ও বোধানন্দ পূর্বাশ্রমে ছাত্রাবস্থায় গোবিন্দপ্রসাদের অন্তরঙ্গ সহপাঠী ছিলেন। গোবিন্দের জীবনে তাহার জ্যেষ্ঠতাত গুরুপ্রসাদের প্রভাব বিশেষভাবে স্মরণীয়। ধর্মপ্রাণ গুরুপ্রসাদ মালদহ জেলার অন্তর্গত চাঁচল রাজের দেবালয়ে প্রধান পুরোহিত ছিলেন। রাজবাটির দেবালয়ে দেবী অন্নপূর্ণা ও গোবিন্দজির নিত্য সেবা ছিল। গুরুপ্রসাদ ভ্রাতুষ্পুত্রকে নিজের কাছে রাখিয়া তাহার সকল প্রকার শিক্ষা দীক্ষার ভার স্বেচ্ছায় নিজ হস্তে লইয়াছিলেন। বালক গোবিন্দ জ্যেষ্ঠ তাতকে পূজাদি কার্যে সহায়তা করিতেন। আবার তিনিও ভক্তিমান ভ্রাতুষ্পুত্রকে সদ্গ্রন্থাদি পাঠে এবং সন্ধ্যা বন্দন আদিতে সর্বদা উৎসাহ ও অনুপ্রেরণা যোগাইতেন। বালকের ধর্মশিক্ষায় ও চরিত্র গঠনে তাহার লক্ষ্য ছিল অপরিসীম। স্বধর্মনিষ্ঠ এই গুরুপ্রসাদেরই শিক্ষাগুণে ও লালন পালনে গোবিন্দের বাল্যজীবন অপর 10 জন বালক অপেক্ষা কিছু বৈশিষ্ট্য লইয়াই ফুটিয়া উঠিতেছিল। বালকের অন্তর্মুখীন মনোবৃত্তি ও ধ্যান ধারণাদিতে অনুরাগ উত্তরোত্তর পরিস্ফুট হইয়া তাহার চরিত্রে একটি মধুর স্নিগ্ধতা আনয়ন করিয়াছিল। সমবয়সী ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠতা ও প্রীতিপূর্ণ মেলামেশা থাকা সত্ত্বেও গোবিন্দের জীবনে যেন একটা স্বাভাবিক স্বাতন্ত্র্য লক্ষিত হইত। বয়োবৃদ্ধির সাথে সাথে ইহাই ক্রমে তাহার মাধুর্যমণ্ডিত প্রশান্ত ব্যক্তিত্বে পরিণতি লাভ করে। যাহা হউক, 1890 খ্রিস্টাব্দে গোবিন্দপ্রসাদ চাঁচল রাজ উচ্চ বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে চাঁচলের রাজাই এই চরিত্রবান মেধাবী বালকের পড়াশোনার ব্যয়ভার বহন করিতেন। তাহারই আনুকূল্যে অতঃপর কলিকাতার রিপন কলেজে গোবিন্দের F.A. পড়িবার ব্যবস্থা হয়। মেধাবী বলিয়া প্রবেশিকা পরীক্ষায় তিনি সহকারী বৃত্তিও লাভ করিয়াছিলেন। রিপন কলেজে পড়িবার কালে কয়েকজন ধর্মবন্ধুর সাহচর্য লাভ গোবিন্দপ্রসাদের জীবনে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করিয়াছে। স্বামীজীর পূর্ব উল্লিখিত যে কয়জন শিষ্যের সঙ্গে তাহার পূর্বাশ্রমের প্রণয় সম্পর্ক ছিল, তাহাদের সকলের সঙ্গে এই রিপন কলেজেই প্রথম পরিচয় হইয়াছিল। কেবলমাত্র সুধীর স্বামী শুদ্ধানন্দ পড়িতেন সিটি কলেজে। অবশ্য শুধু রিপন কলেজে অধ্যয়নের প্রসঙ্গেই ইহাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় নাই। অন্য আরও একটি কারণ এই যোগাযোগের উপলক্ষ হইয়াছিল। গোবিন্দপ্রসাদ কলিকাতার যে বাটিতে থাকিয়া কলেজের পড়াশোনা করিতেন, ঘটনাচক্রে সেই বাটিতেই একটি ছেলে তাহার সহাধ্যই ছিলেন। সতীর্থ এই তরুণের সহিত সম্পর্ক ক্রমশ এমনই প্রগাঢ় হইয়াছিল যে জীবনের চলার পথে উহা সত্যই অচ্ছেদ্য হইয়া গিয়াছিল। গোবিন্দপ্রসাদের এই তরুণ বন্ধু খগেনই উত্তরকালে স্বামীজীর অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী বিমলানন্দ। আরও উল্লেখযোগ্য যে স্বামীজীর আরেকজন বিশিষ্ট শিষ্য
স্বামী বোধানন্দ পূর্বাশ্রমে ওই একই পরিবারভুক্ত ছিলেন। খগেনদের বাড়িতে ছোট ছোট ছেলেদের গোবিন্দপ্রসাদই পড়াইতেন। অবশ্য ইহার জন্য কোনো বেতন তিনি লইতেন না। খগেনের নেতৃত্বে যে যুবক গোষ্ঠীটি গড়িয়া উঠিয়াছিল, ক্রমে গোবিন্দও উহার নিয়মিত সভ্য হইয়া দাঁড়াইলেন। আদর্শনিষ্ঠ এই তরুণ দলের ধর্মচর্চা, সাধুসঙ্গ ও ভগবৎ প্রণিধান তাহাকে খুবই প্রভাবান্বিত করিয়াছিল। ইহাদেরই সঙ্গে মিলিত হইয়া কাঁকুড়গাছি যোগোদ্যানে, বরাহনগর মঠে ও দক্ষিণেশ্বরে যে যাতায়াত শুরু হইয়াছিল, উহাকেই গোবিন্দপ্রসাদের অধ্যাত্মজীবনের যাত্রারম্ভ বলা চলে। এই কালে কথামৃত প্রণেতা শ্রী বা মাস্টার মহাশয় রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ শ্রী রামকৃষ্ণ ভক্তগণের সঙ্গলাভ তাহার এই যাত্রাপথে দুর্লভ প্রেরণাস্বরূপ হইয়াছিল। বিশেষ করিয়া মাস্টার মহাশয়ের নির্দেশেই তাহাকে ও তাহার বন্ধুদিগকে শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানদের সান্নিধ্যে অনুপ্রেরণ করিয়াছিল। বরাহনগর মঠের সাধুদের জ্বলন্ত ভগবৎ বিরহ ও সাধন তপস্যা গোবিন্দপ্রসাদকে আশ্চর্য রকম আকৃষ্ট করিয়াছিল। যুগাবতারের লীলাপরিকর গণের অগ্নিস্পর্শে তরুণ চিত্ত উত্তরোত্তর আলোকিত হইতে থাকে। স্বামী রামকৃষ্ণানন্দজি এই যুবকগণকে সর্বাপেক্ষা অধিক সাহচর্য প্রদান করিয়া উদ্দীপনা যোগাইতেন। রিপন কলেজ হইতে তিনি কৃতিত্বের সহিত FA পরীক্ষায় উত্তীর্ণ হন এবং অতঃপর ওই কলেজেই BA পড়িতে আরম্ভ করেন। BA পড়িবার সময় হইতে গোবিন্দপ্রসাদের অন্তরে বৈরাগ্যের অনল আরও তেজোময় হইতে থাকে। মঠ তখন বরাহনগর হইতে আলমবাজারে উঠিয়া আসিয়াছে। মঠের সঙ্গে ঘনিষ্ঠতা ও যাতায়াত যতই বাড়িতেছিল, ভগবৎ অন্বেষণে তাহার মন ততই অন্তর্মুখ হইতেছিল। ইতঃপূর্বে বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে কাঁকুড়গাছি যোগোদ্যানে যাইয়া রামবাবু প্রমুখ ভক্তগণের সাহচর্যে আনন্দিত হইতেন, বিমল সুখ অনুভব করিতেন। আর এখন ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানদের প্রত্যক্ষ সংস্পর্শে আসিয়া তিনি নূতন এক রাজ্যের সন্ধান পাইয়া আত্মহারা হইয়া যাইতেছিলেন। শ্রী ভগবানের জন্য অন্তরের ব্যাকুলতা উত্তরোত্তর দুর্বার হইয়া উঠিতে থাকায় সংসারের প্রতি ঔদাসীন্য ক্রমশ প্রকট হইয়া উঠিতে থাকিল। গোবিন্দের সংসার বিরাগ লক্ষ্য করিয়া অভিভাবকগণ কিন্তু তাহাকে ইতোমধ্যেই বিবাহ দিয়া সংসারী করিতে চেষ্টা ত্রুটি করেন নাই। গোবিন্দপ্রসাদকে বিবাহ তাহারা দিয়াছিলেন সত্য, কিন্তু সংসারী করিতে পারেন নাই। 1893 বা 94 খ্রিস্টাব্দের কথা। গোবিন্দ সাধন ভোজন ও নিভৃত জীবনযাপনের দিকেই বেশি ঝুঁকিয়া পড়িলেন। ধর্মবন্ধুদের সঙ্গে মিলিত হইয়া নিয়মিত আলমবাজার মঠে আসিয়া সাধুসঙ্গ ও ধ্যান ধারণাদি করা, বা কখনো কখনো কাঁকুড়গাছিতে রামচন্দ্র দত্তের বাগানে গিয়া একান্ত বাস ও ঈশ্বর চিন্তা ব্যতীত অন্য কোনো বিষয়ে তাহার তত মনোযোগ ছিল না।
মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে গিয়াও ধ্যান চিন্তাদি করিতেন। চাঁচলের রাজার নিকট গোবিন্দের এই ভাবান্তরের সংবাদ পৌঁছিতে বিলম্ব হয় নাই। ইহাতে তাহার ভবিষ্যৎ সম্পর্কে রাজা বোধ হয় নিদারুণ হতাশ হইয়া পড়িয়াছিলেন। কেননা শোনা যায় তিনি শেষ পর্যন্ত তাহার পড়াশোনার ব্যয়ভার আর বহন করেন নাই। ফলে কিছুকাল পরে গোবিন্দপ্রসাদের কলেজে অধ্যয়ন বন্ধ হইয়া যায়। যাহা হোক, সংসারের ওইসব ঘাত প্রতিঘাতে তাহার অকল্যাণ কিছুই হয় নাই, বরং বৈরাগ্য আরও বৃদ্ধি পাইয়াছিল। এখানে একটি কথা অবশ্যই স্মরণীয় যে কলেজে পাঠরত অবস্থাতেই কোনো সময়ে তিনি জগজ্জননী শ্রী শ্রী সারদা দেবীর কৃপালাভে ধন্য হইয়াছিলেন। মা তাহাকে মন্ত্রদীক্ষা প্রদান করিয়া তাহার নরজন্ম সার্থক করিয়াছিলেন। পারিপার্শ্বিক নানা প্রতিকূলতায় সাধন ভজনের অসুবিধা হইতে থাকায় স্বামী ত্রিগুণাতীতানন্দজির পরামর্শ অনুযায়ী অবশেষে একদিন তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে চলিয়া যান এবং সেখানেই অবস্থান করিয়া নিশ্চিন্তে ধ্যান ভজনে রত হন। কালীবাড়ির ভাণ্ডার হইতে লব্ধ ভিক্ষার দ্বারা কোনো প্রকারে আহার আদি সারিয়া অধিকাংশ সময় জপ ধ্যানাদিতে কাটাইতেন। আবার মাঝে মাঝে আলমবাজার মঠেও চলিয়া যাইতেন। স্বামী রামকৃষ্ণানন্দজি তখন মঠের তত্ত্বাবধায়ক। তিনি গোবিন্দকে অনুগ্রহ করিয়া অতি নিকটে ডাকিয়া নানা উপদেশ ও উৎসাহ দিয়া সর্বদা প্রাণবন্ত রাখিতেন এবং প্রকারান্তরে তাহার ভাবী সন্ন্যাস জীবনের বুনিয়াদও গড়িয়া তুলিতেছিলেন। অবশেষে একদিন রামকৃষ্ণানন্দজির আদেশেই গোবিন্দপ্রসাদ মঠে আসিয়া স্থায়ীভাবে যোগদান করিলেন। তখন ইংরাজি 1896 সাল। গোবিন্দ সংসারকে ছাড়িলেও সংসার কিন্তু গোবিন্দকে ছাড়িতে চাহিতেছিল না। দৃঢ় শক্তি প্রয়োগ করিয়া তাহাকে বাঁধিবার চেষ্টা করিতেছিল। বাড়িতে আত্মীয় পরিজন অনন্যোপায় হইয়া চাঁচল রাজের সহায়তা প্রার্থনা করেন, যাহাতে তিনি তাহার ব্যক্তিগত প্রভাবের বলে গোবিন্দকে ঘরে ফিরাইয়া আনিয়া দেন। রাজ অর্থে গোবিন্দের স্কুল কলেজের পড়াশোনা সব কিছু। সুতরাং রাজার প্রতি কৃতজ্ঞতার ভাব পোষণ করা তাহার পক্ষে খুবই স্বাভাবিক। রাজা খুব অনুনয় করিয়া গোবিন্দকে আলমবাজার মঠে একখানি পত্র দিলেন। পত্রের মূল বক্তব্য ছিল রাজার একটি ব্যক্তিগত ব্যাপারে গোবিন্দপ্রসাদের উপস্থিতি একান্তই অপরিহার্য হইয়া দাঁড়াইয়াছে। তিনি 2-4 দিনের জন্য চাঁচল রাজবাড়িতে গেলে রাজা বড়ই উপকৃত হইবেন। গোবিন্দ সরল অন্তরে রাজার অনুরোধে সাড়া দিলেন। অবিলম্বে গিয়া চাঁচল রাজবাড়িতে উপস্থিত হইলেন। আত্মীয় স্বজনগণ ও রাজা স্বয়ং তখন তাহাকে সংসার ত্যাগ না করিবার জন্য বহু অনুরোধ উপরোধ করিতে লাগিলেন। তাহারও বুঝিতে কিছু বাকি থাকিল না যে এই উদ্দেশ্যেই ছল করিয়া তাহাকে রাজবাড়িতে আনা হইয়াছে। বিবাহিতা পত্নীর প্রতি স্বামীর কর্তব্য আছে এবং সে কর্তব্য অবশ্য পালনীয়। কেহ যদি স্বেচ্ছায় এ কর্তব্য অবহেলা করে তাহার কপালে অশেষ দুর্গতি হয় ইত্যাদি
আরও বহু ন্যায়নীতির কথা রাজা গোবিন্দকে উপদেশ দিয়া বলিয়াছিলেন। রাজা তাহাকে নিজ বিদ্যালয়ে শিক্ষকতার কর্ম গ্রহণ করিতে অথবা তাহার রাজকার্যে যে কোনো পদ গ্রহণ করিয়া সুখে শান্তিতে সংসার যাত্রা নির্বাহের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। কিছুতেই কিছু ফল হইবার আশা না দেখিয়া অবশেষে রাজা কঠোর ভাষায় তাহাকে বলপ্রয়োগের ভীতি প্রদর্শন করিতেও ছাড়েন নাই। এদিকে পত্নী ব্রহ্মময়ী দেবী সজল চক্ষে সবই দেখিতেছিলেন। সংসার বিরাগী পতিকে গৃহে ফিরাইবার কোনো উপায়ান্তর না দেখিয়া নিজ ইষ্টদেবতার নিকট কাতর প্রার্থনাই শুধু তিনি জানাইতেছিলেন। প্রসঙ্গত স্মরণীয় যে ব্রহ্মময়ী দেবীও পরে শ্রী শ্রী মার কৃপালাভ করিয়াছিলেন এবং সাধন ভজন পূজা অর্চা লইয়াই বাকি জীবন অতি পবিত্রভাবে অতিবাহিত করেন। যাহা হোক, গোবিন্দকে গৃহমুখী করিবার সকল চেষ্টায় ব্যর্থ হইল। রাজবাড়ির কঠিন প্রহরা উপেক্ষা করিয়া তিনি নিঃশব্দে রাত্রির অন্ধকারে দ্রুত পলায়ন করিলেন। ইন্দ্রসম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরাসম, এসব বান্ধিতে নারীলেক যার মন, দড়ির বন্ধনে তাঁরে রাখিবা কেমতে। উৎস শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, অন্তলীলা 6/39। গোবিন্দপ্রসাদের বৈরাগ্যের নিকট ধন জন, পত্নী, মান, খ্যাতি, রাজ অনুকম্পা ইত্যাদি সবই তুচ্ছ হইল। তিনি এক বস্ত্রে সোজা আলমবাজার মঠেই ফিরিয়া আসিলেন। গোবিন্দের শরীর বাল্যকাল হইতেই রুগ্ন। অজীর্ণ রোগে ভুগিয়া ভুগিয়া এমন হইয়াছিল যে তিনি ভাবিতেন এ জন্মে আর ওই শরীর দিয়া কোনো উচ্চতর সাধনা সম্ভব হইবে না। শরীর যখন যাইবেই তখন অন্তত কোনো মহৎ উদ্দেশ্যে উহা পাত হোক, পরজন্মে তাহাতে যোগ অভ্যাসের উপযোগী শক্ত সমর্থ দেহ লাভ হইবে। গোবিন্দপ্রসাদের এই বিচিত্র চিন্তায় তাহাকে অনলস সেবায় ও কর্মে এবং অত্যন্ত্র ভগবৎ চিন্তায় অনুপ্রেরিত করিয়াছিল। তিনি প্রাণ মন ঢালিয়া সাধন ভজন ও আশ্রমের নানা কাজে নিজেকে নিয়োজিত করিলেন। এমনি ভাবে ইংরাজি 1896 সালের শেষ পর্যন্ত তাহার জীবনধারা ধীর মন্থর গতিতে ছুটিতেছিল। অকস্মাৎ সেই শান্ত গতিতে মহা আলোড়ন দেখা দিল। বুঝিবা আসন্ন মহাপ্লাবনেরই সূচনা ছিল উহা। 1897 প্রথম ভাগে আচার্য স্বামীজী পাশ্চাত্যে বেদান্ত বার্তা প্রচারান্তে ভারতে ফিরিয়া আসিয়াছেন। কলিকাতায় তাহাকে বিপুলভাবে সংবর্ধিত করা হইয়াছে। স্বামীজী আলমবাজার মঠে অবস্থান করিতেছেন। গুরুভ্রাতা ও শিষ্য অনুরাগীদের আনন্দ উৎসাহের সীমা নাই। গোবিন্দপ্রসাদকে তখন মঠে সকলেই শুকুল মহাশয় বা শুকুল বলিয়া সম্বোধন করিতেন। একদিন সহসা স্বামীজি জিজ্ঞাসা করিয়া বসিলেন, কি হে শুকুল, তুমি সাধু হতে এসেছ? গোবিন্দপ্রসাদ তৎক্ষণাৎ সবিনয়ে উত্তর করিয়াছিলেন, আজ্ঞে, সাধু হবার উপযুক্ত শরীর বা মন কোনোটাই আমার নেই। এই পচা শরীর মনকে যদি আপনার একটু সেবায় লাগিয়ে পাত করে দিতে পারি, তবে বিশ্বাস আছে
পরজন্মে আমার ভালো দেহ মন হবে, শুধু এই বিশ্বাস নিয়েই এসেছি। ভাবী শিষ্যের মুখে এই কথা শুনিয়া স্বামীজি সাল্লাদে দ্যাটস রাইট, বাহ বেশ তো, এইরূপ কয়েকবার বলিয়াছিলেন। উত্তর জীবনে শুকুল মহারাজ এই ঘটনাটি স্মরণ করিয়া অভিভূত হইয়া পড়িতেন। বলিতেন, সজোরে 2-3 বার উচ্চারিত স্বামীজির দ্যাটস রাইট কথাটি আজও আমার কানে বাজিতেছে। স্বামীজি প্রসন্ন হইয়া অচিরেই, বোধ হয় উক্ত ঘটনার 2-1 দিনের মধ্যেই, গোবিন্দপ্রসাদকে ও নবাগত আরেকজন ব্রহ্মচারীকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। গোবিন্দপ্রসাদ শুকুলের শ্রীরামকৃষ্ণ চরণে নবজন্ম লাভ হইল। শ্রীগুরুর আশীষপুত ওই শরীরের নাম হইল স্বামী আত্মানন্দ। সন্ন্যাসপ্রাপ্ত স্বামীজির অপর শিষ্যটি স্বামী কল্যাণানন্দ। মনে হয় ইহা 1897 শেষ অথবা 1898 প্রথম দিকের কথা। মঠে শ্রীগুরু সাহচর্যে বাস করিবার পরম সৌভাগ্য লাভ করিয়া গুরুসেবা, ধ্যান জপ ও শাস্ত্র চর্চাদির সহায়ে আত্মস্থভাবে অবস্থান করিতে আত্মানন্দ এখন হইতে আরও বেশি উৎসাহিত হইতে থাকিলেন। অতঃপর বৃন্দাবন ধামে গিয়া কিছুকাল একান্তবাস ও তপস্যায় অতিবাহিত করেন। শুধুমাত্র মাধুকরীর অন্নে তখন শরীরযাত্রা নির্বাহ করিতেন। তপস্যাকালে আলমোড়া হইতে স্বামী তুরীয়ানন্দজি শুকুল মহাশয়কে পত্রাদি দ্বারা খুব উৎসাহ যোগাইতেন। আত্মানন্দ শুধুমাত্র ধ্যান তপস্যাতেই ডুবিয়া থাকিতে পারেন নাই। প্রকৃতপক্ষে আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, ইহাই ছিল তাঁহার শ্রীগুরুর প্রত্যাদিষ্ট জীবন আদর্শ। তাই শিবজ্ঞানে জীবসেবার আবেদনও তাঁহার হৃদয়ে জ্ঞান চর্চা বা ভক্তি সাধনারই অনুরূপ সাড়া জাগাইত। 1899 খ্রিস্টাব্দের 31 মার্চ স্বামীজির আদেশে রামকৃষ্ণ মিশন যখন প্লেগ কবলিত কলিকাতাবাসীর সেবায় অগ্রসর হইয়াছিলেন, তখন সেই ঐতিহাসিক সেবাকার্যে আত্মানন্দের সেবানিষ্ঠার অদ্ভুত পরিচয় পাওয়া গিয়াছিল। ওই সেবান্দোলনের নেতা ছিলেন স্বামীজির প্রিয় শিষ্য সদানন্দ স্বামী। আত্মানন্দ ও ভগিনী নিবেদিতা ছিলেন তাঁহারই প্রধান সহকারীদ্বয়। 1900 খ্রিস্টাব্দের শেষাশেষি বা 1901 প্রথম দিকে তিনি কিষেনগড়ে দুর্ভিক্ষপীড়িত জনসাধারণের সেবায় গুরুভ্রাতা কল্যাণানন্দকে সাহায্যার্থ মঠ হইতে প্রেরিত হইয়াছিলেন। সেখানেও তাঁহার উদ্যম বিস্ময়কর ছিল। আত্মানন্দের এই সেবাভাব যথার্থই প্রত্যক্ষ অনুভবজাত, নিছক কর্তব্যবুদ্ধি প্রণোদিত ছিল না। পরবর্তী জীবনেও দেখা যাইত কত নিষ্ঠা ও প্রাণ সংযুক্ত থাকিত তাঁহার সেবাদৃষ্টিতে। যখন তিনি ঢাকা মঠের অধ্যক্ষ, তখন একদিন আশ্রম পরিচালিত চিকিৎসালয়ের রোগীদের পথ্য গ্রহণের পূর্বে সাধু ও সেবকগণ আহার করিতে বসিলে তিনি ব্যথিত চিত্তে সকলকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, নারায়ণদের আগে না খাইয়ে তোমরা কি করে খেতে বসলে? আহা, সেদিন কতই না বিরক্তি ও বেদনা তাঁহার মুখে চোখে ফুটিয়া উঠিয়াছিল। মানুষের মধ্যে এই নারায়ণ দৃষ্টি আত্মানন্দের জীবনে অতি স্বাভাবিক হইয়াছিল
স্বামীজিরই কৃপায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।